স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আতঙ্কের কারণ হয়ে উঠেছে উল্টো পথে চলাচল করা থ্রি হুইলার। মহাসড়কে এই 3 চাকার যান নিষিদ্ধ হলেও চলছে দিনের পর দিন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। হতাহতের ঘটনা ঘটলেও সচেতনতা নেই যাত্রীদের মধ্যেও। এদিকে মহাসড়কে ইজি বাইক চলাচল বন্ধে তদারকির কথা চলছে হাইওয়ে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড চিটাগাং রোড কাঁচপুর মদনপুর পর্যন্ত সড়কের সোজা ও উল্টো পথে অবাধে চলাচল করছে নিষিদ্ধ ইজি বাইক। 4 লেনের মহাসড়কের সাইড লেন ছেড়ে দিতে হচ্ছে ইজি বাইক চালকদের জন্য। মোড়ে মোড়ে দাঁড় করিয়ে চলছে যাত্রী ওঠানামা। ওই যে উইটাউন দিছে না, উইটাউন ঘুরতে ঘুরতে একদিন লাগবো। আপনার 30% মানুষ ঝুঁকি নিয়ে তো চলে। জীবনে ঝুঁকি আছে, আমরা তো মনে করি সাধারণ ভিতর থেকে এখানে স্ট্যান্ডে গাড়ি আবার ভিতরে ঢুকে দেখি আমরা। এতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। উল্টো পথে চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। হঠাৎ করে চিপার থেকে বাইরে যাওয়া, হাই রোডে আসা, এটা অতিরিক্ত সমস্যা। এটা দুর্ঘটনা 80% ওদের কারণে হয়। উল্টা পথে আসলে অনেক সময় দেখা গেছে দ্রুতগামী বাস ব্যালেন্স করতে পারে না, অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। এর জন্য আসলে সবার জন্য এটা ক্ষতির কারণ। তবে মহাসড়কে নিষিদ্ধ ইজি বাইক চলাচল বন্ধে তদারকি চালানোর দাবি হাইওয়ে পুলিশের। সম্মিলিত প্রয়াস ছাড়া, সম্মিলিত চেষ্টা ছাড়া এটা নির্মূল করা শুধু একা পুলিশের পক্ষে খুব কঠিন। তারপরে আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যত নিয়মে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি আমরা। পুলিশের একার পক্ষে পুরো সড়ক নিয়ন্ত্রণ সম্ভব নয়। যাত্রীদেরও বাড়াতে হবে সচেতনতা, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুর শহরে দিন দিন বেড়ে চলেছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা। সড়ক মহাসড়ক বিশৃঙ্খলভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন। মূল সড়কের দুই পাশে যত্রতত্র পার্কিং করার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব বাহনের চালকদের কোনো প্রশিক্ষণ না থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শরীয়তপুর শহরের দাপটের সঙ্গে চলছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হচ্ছে এগুলো। শরীয়তপুর জেলার 6টি উপজেলায় প্রায় 15 থেকে 20 হাজার অটোরিকশা রয়েছে। অফিস আদালত ও স্কুল চলাকালীন সময়ে অটোরিকশার কারণে যানজটের দৌরাত্ম্য বাড়ে কয়েক গুণ। ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়েন স্কুল শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। মানুষের যাইতে হলে 4 থেকে 5 বার রাস্তা পারাপার হওয়া লাগে, আর অনেক ভয় লাগে। অনেক সহপাঠী এভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা এটাতে অনেক ভয় পাই। 70 থেকে 80% যে দুর্ঘটনাগুলো হয় এর বেশিরভাগই হয় অটোওয়ালাদের কারণে। ভাঙা সড়ক ও যথাযথ প্রশিক্ষণ না থাকা দুর্ঘটনার কারণ বলছেন চালকরা। দ্রুত সড়ক সংস্কার ও চালকদের সরকারি প্রশিক্ষণের দাবি জানান তারা। শরীয়তপুরের সদরের যে রাস্তা, এটা তুলনামূলক অনেকটাই ছোট, এদিকের কাজ হয় নাই না বললেই হয়। আমাদের এখানে যদি ভালো কোনো স্ট্যান্ড থাকতো বা আমাদের কোনো ডিসিপ্লিন থাকতো, তাহলে আমরা ওই জায়গায় গাড়ি রেখে যাত্রী ভরতে পারতাম। নতুন গাড়িগুলো চালায় তারা যেখানে সেখানে ব্রেক করে এবং কি কোনো আইন কারণ জানে না, তাদেরকে খুবই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। ব্যাটারি চালিত যানবাহনের সমস্যা নিরসনে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। যে নিয়ম আছে সেটা তারা মানে না। ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে এই ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে আসলে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জরিমানা করেছি এবং এই আমাদের যানবাহনও জব্দ করেছি এবং এইটি আমাদের চলমান আছে। ব্যাটারি চালিত 3 চাকার বাহনগুলোর দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী। অপরদিকে শহরের প্রধান সড়ক প্রশস্ত করার দাবি চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার আকরামের পরিবারে এখন শোকের মাতম। কান্না থামছে না মা বাবার। শুক্রবার আকরামের এক সহযোদ্ধা তার মৃত্যু খবর দিলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান স্বজনরা। উন্নত জীবনের আশায় প্রায় 9 মাস আগে রাশিয়ায় পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুরের হোসেনপুর গ্রামের যুবক আকরাম হোসেন। চাকরি নেন চীনা একটি কোম্পানিতে। বেতন দিয়ে সংসার ভালো চললেও 2.5 মাস আগে দালালের প্রলোভনে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। তবে পরিবারকে কিছুই জানাননি আকরাম। নিয়মিত যোগাযোগ রাখতেন স্বজনদের সাথে। কিন্তু গত 13 এপ্রিলের পর আকরামের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের। এরপর শুক্রবার সকালে আকরামের সাথে যুদ্ধ করা এক বাংলাদেশি জানায়, ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে আকরামের শরীর। গিয়েছিল কাজের উদ্দেশ্যে, কিন্তু দালালরা
নিয়ে তারা যুদ্ধে লাগাইছে। প্রায় 12 লাখ টাকার মতো তার গরু আছিল, তার জমি জমা আছিল, সে বিক্রি করে পাঠাইছে। এখন তার পরিবার একবারে নিঃস্ব। এ খবর পাওয়ার পর থেকে কান্না থামছে না আকরামের মা বাবার। আমি একদম পথের ফকির হয়ে গেছি গা। আমার ছেলের লাশটা চাই, আমার ছেলের ক্ষতিপূরণ চাই। আমরা যুদ্ধ পাঠাইছি না, আমরা পাঠাইছি কর্মস্থানে টেকনিশিয়ান কাজ করার জন্য। আমার ছেলেরা তো আমরা যুদ্ধের মাঝে ফাড়াইছিলাম না, আমরা ফাড়াইছিলাম আমার ছেলে আমরা কাজ করে রোজগার করে আমরা ফালবো। শোকে কাতর আকরামের স্বজন ও প্রতিবেশীরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। না আমালে দোয়া করো, আমি তো হাওয়ান হাত লাগা আমার বড় কষ্ট। যুদ্ধতে মারা গেছে, আমরা লাশটা চাই দেখবার লাগে। কোম্পানির তেহারা বিক্রি করছে, আমরা তো বিক্রি করে দিচ্ছি, আমরা তো আইবার কোনো সুযোগ নাই। আমার নাতির লাশটা চাই, সরকারের কাছে আমরা অনুরোধ। তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। 35 থেকে 40 হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার কথা বলে 5 লাখ টাকায় লিবিয়ায় পাঠানো হয় গাইবান্ধার সাইফুল ইসলামকে। দেশটিতে পৌঁছানোর পর প্রথমে আটকে রাখা হয় একটি গোডাউনে, পরে কাজ দেওয়া হয় অন্য কোম্পানিতে। নির্যাতনের ভয় দেখিয়ে তাকে দিয়ে করানো হচ্ছে অমানসিক পরিশ্রম। ভিডিও বার্তায় পরিবারের কাছে দেশে ফিরিয়ে আনার আকুতি সাইফুলের। অ্যারাবিয়ান ওভারসিজ ও আজুর বেঙ্গল এজেন্সির মাধ্যমে গেল বছরের অক্টোবরে লিবিয়ায় যান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের সাইফুল ইসলাম। বলা হয় 8 ঘন্টা ডিউটিতে বেতন দেওয়া হবে $350 মার্কিন, আর থাকা খাওয়ার খরচ দেবে ওই কোম্পানি। এমন প্রস্তাবে ধার ও সুদে টাকা নিয়ে পাড়ি জমায় লিবিয়ায়। লিবিয়ায় পৌঁছালে শুরুতেই পাসপোর্ট নিয়ে নেয় ওই প্রতিষ্ঠান। কাজ দেয়া হয় আরেকটি কোম্পানিতে, সেখানে ভয় দেখিয়ে কাজ করানো হয় 17 থেকে 18 ঘন্টা করে। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চায় পরিবার। এখন আমার সরকারের কাছে আবেদন, আমার টাকা ধরে আমার ভাইকে ফিরিয়ে আনা যায়, এটাই আমার আকুল আবেদন। 2 বাচ্চা থুয়ে গেছে, কি হালে যে তাই আছে আমার জানার মতন কিছুই নেই। দেশে ফিরিয়ে আনার আকুতি সাইফুলেরও। ভাই আমি খুব লিবিয়াত খুব সমস্যার মধ্যে আছি ভাই, আমাদেরকে টর্চার করে, খাওয়া খাদ্য দেয় না। আমরা লিবিয়াতে খুব পরিস্থিতি খারাপের মধ্যে আছি, আমাদের যেন দ্রুত দেশে নেওয়ার ব্যবস্থা করে। লিবিয়া থেকে তাকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। তাকে দেশে আনার জন্য আপনারা যে একটা আবেদন করলেন আমাদের কাছে, আমরা সেই আবেদনখানা সিন পুঁথি স্বাক্ষর করে আমাদের ডিজি মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো ফরওয়ার্ডিং দিয়ে। ডিজি মহোদয় এটা পাওয়ার পরে পরবর্তীতে উনি অর্থ দপ্তর থেকে লিবিয়া এম্বাসিতে যোগাযোগ করবেন। এদিকে সাইফুলকে বিদেশ পাঠানোর এজেন্সির সাথে কথা বলতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও মেলেনি সাড়া। ডিবিসি নিউজ ডেস্ক। বেসরকারি উন্নয়ন সংস্থার বরাদ্দে নদীতে বাঁধ দিয়ে প্রথমে সড়ক পরে বাজার তৈরি হয়েছে। শিক্ষক, রাজনীতিবিদ সহ এসব দখলদাররা নদীর জায়গা ভরাট করে প্রায় অর্ধশত আধাপাকা দোকান তৈরি করেছে। সুনামগঞ্জের তাহিরপুরে শ্রীপুর বাজারটি তৈরি হয়েছে এভাবে। বিগত সরকারের আমলে নদীর মুখে বাঁধ দেওয়ায় প্রাণ হারিয়েছে নদী। মাটিয়ান হাওরের ফসল রক্ষার জন্য 2006 সালে তাহিরপুরের পাটলাই নদীর শাখা নদী কালাগাঙ্গের উৎসমুখে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ CNRS। এসব বাঁধ এমনভাবে নির্মাণ করা হয় যাতে বর্ষায় ভেঙে নদীতে নৌকা চলাচল করতে পারে। মাটিয়াইন হাওরে একটা বাঁধ দেওয়া হয়েছিল আর কি, পুরা হাওরে ফসল রক্ষা করার জন্য ওইখানে একটা ছোট বাঁধ দেওয়া হয়েছিল। তবে এই বাঁধটি স্থানীয় প্রভাবশালীরা দখল করে মাটি ফেলে উঁচু করে বাড়িয়েছে বাজারের পরিধি, যেখানে প্রায় অর্ধশত আধাপাকা দোকানঘর নির্মাণ করা হয়েছে। দখলদারদের দাবি এটি নদীতে হলেও তাদের আবেদনের প্রেক্ষিতে তারা প্রশাসনের কাছ থেকে এর বন্দোবস্ত নিয়েছেন। চিফারের যে মিলটা আছে এখানে, এটা মনে হয় মানে আমাদের যে দেশ দোকান পাটি আপনার এই নেওয়া কি
যেটা লিজ এটা অবশ্যই নবায়ন করতে হয়। আর এটা নিউজ দিয়া নিউজ পরিলক্ষিত করতেন। এদিকে নদীর উৎসমুখে বাঁধ দেওয়ার কারণে প্রাণ হারিয়েছে কালাগাঙ্গ নদীটি। নদীর আবদ্ধ পানি দূষিত হয়ে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এছাড়াও ফসল আবাদের সময় হাওরের কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ফলে প্রতি বছরই হাওরের অন্য এলাকার বাঁধ কেটে দিয়ে পানি অপসারণ করতে হয়। যে টলা তারপুরের লাইন বাই টলার গাড় আছে এটা গাড়টা পর্যন্ত নাই গিয়া এরা বিট করিয়া বাজার দোকানপাট মানালিতেছে। এ বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে জানায় উপজেলা প্রশাসন। যদি কেউ অবৈধ দখল করে থাকে নদীর কোনো অংশ, আমরা সে ব্যাপারে উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করব এবং যারা যে জনবসতি গড়ে উঠেছে আমরা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভারতের মেঘালয় থেকে উৎপত্তি হওয়া পাটলাই নদীর শাখা কালাগাঙ্গ নদীর প্রাণ ফেরাতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।